বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। ক্যামেরার পিছন হতে অনুষ্ঠানটি এডিটিং করছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমার এখানে আজ উপস্থিত নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা আমি। ইউটিউব, সামাজিক আইন, সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2018। বইটির মূল্য 500 টাকা। এখানে মুক্তিযুদ্ধের ওপরে 9 মাসের 9টি প্রোগ্রাম আছে। শুরুতেই আজ আমাদের ডেইলি ভিউজ এবং পর্যালোচনা সহ আমি ভিউইং করব এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার, 8ম ওয়েসবোর্ডভুক্ত ইংরেজি সংবাদপত্র। যে সংবাদপত্রটি আওয়ামী লীগ আমলে তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব ওয়েসবোর্ড মিডিয়া বোর্ড বাদ করেছিল মাননীয় উচ্চতর আদালতের আদেশ বলে আর কি। এখন আমি দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রটি ছাপানো হচ্ছে আর কি। আর আজকে এখানে আরও একটি ইংরেজি পত্রিকা আছে, ডেইলি ইন্ডাস্ট্রি। এটা 8ম ওয়েসবোর্ডভুক্ত সংবাদপত্র। দৈনিক ইত্তেফাক, এই দৈনিকের ইত্তেফাকের শিরোনাম থেকেই আর কি এখান থেকে এখন ওই ভিউইং করবেন। তার আগে দিয়ে আমি এখানটায় ওই যে সেই ফিলিস্তিন ইসরায়েল, যার ওপরে 1987 সাল থেকে আমি ইস্তেগফার দোয়াটা করে আসছিলাম গতকাল আর কি। এই ইসরায়েল মানেই তো হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। ওই উগান্ডার থেকে আর কি শিফট করে এই যে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের এই যে ফিলিস্তিনে বসতি করার জন্য যে মরুভূমি দেওয়া হয় সেইটাই এখন ইসরায়েল। এখনো যত গোলা বারুদ ইত্যাদি সরঞ্জামাদি আমেরিকা তাদেরকে সরবরাহ করে থাকে। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ইতিমধ্যে জো বাইডেন, ডেমোক্রেট প্রেসিডেন্ট আমেরিকান, বিদায় ভাষণটাও দিয়ে ফেলেছেন। ওই বিদায়ী ভাষণেই আর কি ঘোষণা দিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধটা বন্ধ। সেইভাবেই আর কি ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে যে সকল ফিলিস্তিনিরা হামাস ইসরায়েলিদেরকে এবং ইসরায়েলি সৈন্যরা এই হামাসদেরকে আটকে রেখেছে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে। এই মর্মেই আর কি জো বাইডেন মহোদয় একটি স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণাটা দিয়েছেন। কার্যক্রমটাও শুরু হয়ে গেছে, যেটা এখনো আজকের কোনো পত্রিকায় খবরটা আসে নাই। এটা আমি এম শাহজাহান আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক এবং www.dailynewsstar.com এর ইপিও। এখন আমাদের যে প্রোগ্রাম এই যে সংবাদপত্র থেকে রিভিউ। আসসালামু আলাইকুম, এনএসটিভি স্টুডিও থেকে স্বাগতম। আজকে দৈনিক ইত্তেফাক কিছু বিষয় আমি আলোকপাত করছি। এ বিষয়ে আমাদের ডেইলি নিউজ স্টার সম্পাদক জনাব শাহজাহান আলী গোলদার এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন এবং ডেইলি আমাদের নিয়মিত আয়োজন হজ উমরা এবং ফিলিস্তিনি বিষয়ে একটু আগেও উনি শেয়ার করছেন। পরিস্থিতি মানে পরিশেষে এগুলো বিস্তারিত উনি আলোকপাত করবেন। যাই হোক, আমি হেডিং দৈনিক ইত্তেফাক আমি হেডিংগুলো পড়ছি। সংসদের মেয়াদ 4 বছর, ধর্ম নিরপেক্ষতা সহ 3 মূলনীতি ও বাঙালি বাদ, বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং 70 অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ। এখানে আমি এইটার ওপরেই একটু কথা বলি আর কি। আমি তো 1987 সাল থেকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে এই যে আমার যে ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি 1987 সাল থেকে এখন পর্যন্ত আর কি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। তো এই জন্যই আমি 2001 থেকে এই পর্যন্ত একাধিকবার ফাদার অফ ডেমোক্রেসির দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা অলিখিত গণতন্ত্রের দেশ, এই যে গ্রেট ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, চাইনা তো কমিউনিজম কান্ট্রি, তারপরেও গিয়েছি খলিফাতান্ত্রিক গণতন্ত্রের দেশ মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ
আরো 14-15টি দেশ। এই সকল দেশের অধিকাংশ দেশই আমি ঘুরে বেরিয়েছি গণতন্ত্র চর্চার জন্য। গণতন্ত্র, সামরিকতন্ত্র, ফ্যাসিজম এবং ব্যক্তি স্বৈরাচার, ওই সেই মুসোলিনি, এর ওপরে আমার মাস্টার্সের শেষ পর্বে ক্রেডিটটা ছিল। এই পৃথিবীর ওই সেই মুসোলিনি থেকে নিয়ে এই পর্যন্ত মুসোলিনি রোম শহরের সেই রাজাকে বিতাড়িত করে সেখানকার রাজা হয়েছিল। অতঃপর তো মুসোলিনিকে ওই জনগণ আর কি যখন তার প্রতারণা বুঝে ফেলে তখন তাকে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে কতল করে। শেষ পর্যন্ত সেই রাজাই আবার ওই সেই ইটালি নয় কিন্তু রোম শহরের রাজা নির্বাচিত হন। এখানটাই আমাদের দেশের এখন অবস্থাটা হয়েছে কি, হবেই বা না কেন। আমার এখানে যেমন আমি আওয়ামী লীগ করি বলে আমার পানির মোটরটা খুলে নিয়ে গেছে এনায়েত করি, উপপ্রধান রাজস্ব কর্মকর্তা, উনি একজন ওই যে প্রথম শ্রেণীর কর্মচারী আর কি। সেখান থেকেই আর কি এই টেকনিক্যাল কাজ করার কারণে যখন দেখছে পদটা ফাঁকা, ঝাঁপ দিয়ে উঠে বসে গেছে। এবং ইনি জামাতের রোকন, জামাতকে নিয়মিত যারা ইয়ানত দেয় তাদেরকেই আর কি তারা রোকন নির্বাচিত করেন। আমি এখান থেকে ইতিপূর্বে উপস্থাপনা করেছি, এখনো আবার স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর উপস্থাপন করছি। এই রাজস্ব খাতের জায়গাগুলো যদি দেখভাল না করেন তাহলে কিন্তু যা হবার তাই হবে। এর পরবর্তী পর্যায়ে রাষ্ট্রীয় যেটা কাঠামো আর কি, নিয়মতান্ত্রিক সাচিবিক কাঠামো এখনই তো নাই, এর অবস্থা আরো গুরুতর হবে। এখানটায় যে কথাটা বলা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এখানে আমি খুব সংক্ষেপেই বলি, আমি বাংলাদেশের সংবিধানের ওপরে আমার ক্রেডিটটা ছিল, গণতন্ত্রের ওপরেও আমার ক্রেডিট ছিল। তো সেই জায়গাটাই আমাদের এই দেশটা এখন আপনার প্রতিষ্ঠান চলে কি এই প্রিন্সিপালের আন্ডারে শিক্ষক, না শিক্ষকদের আন্ডারে প্রিন্সিপাল? এখন তো দেশটা চলছে কেরানির আন্ডারে প্রিন্সিপাল। রাষ্ট্রপতির আদেশ বলে এবং সংবিধান যদি কোনো এসআরও জারি করতে হয় রাষ্ট্রপতির আদেশ বলে। এই কমিশনারকে নিয়োগ দিয়েছেন, কমিশনারদেরকে সরকার প্রধান। অর্থাৎ এখন তো কোনো সরকারই নাই, সংসদ নাই। আমাদের শুধুমাত্র একটি জিনিসই আছে, 1972 সালের যে সংবিধান, যে সংবিধানের ওপরে অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস মহোদয় এই যে শপথটা নিয়েছেন, এখানে যারা কমিশনার হয়েছেন এরা সবাই অথর্ব, বিষয় ভিত্তিক লেখাপড়াটা নাই। আর এই যে আলী রিয়াজ আমেরিকাতে, উনি একটা ছোটখাটো ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান, ওনার কিন্তু গণতন্ত্র সংবিধান এর উপরে কোনো ডিগ্রিও নাই। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের উপরেও তার তেমন লেখাপড়াটা নাই। এখানে আর একটা খবরে দেখলাম যে বাংলাদেশের সাংবিধানিক নামই বদল করে দিচ্ছে, বাঙালি রাখবে না। কিন্তু একটা কিছু সংশোধন করতে হলে আপনারও জানা নাই, কারোরই জানা থাকার কথা না, যারা সংবিধান পড়ে নাই, যারা সংবিধানের উপরে গুরুত্ব দেয় না, যারা এই গণতন্ত্র চর্চা করেন নাই, তাদের এইটা জানার কথাও নয় আর কি। যেটা 1972 সালের সাংবিধানিকভাবে আমাদের আছে, যতক্ষণ না পর্যন্ত এই সংবিধান বাংলাদেশের জনগণ এবং 2/3 মেজরিটির ভিত্তিতে সংশোধিত না হবে ততক্ষণ কিন্তু সংসদের কোনো কিছুই সংবিধানের, যেমন 525টি সিট, দ্বিকক্ষ বিশিষ্ট, এগুলো পাবলিক কনসেনসাস লাগবে আর কি। অর্থাৎ আমরা যে 18 কোটি জনগণ, 18 কোটির একজন আমি, আমার মতামতটাও প্রয়োজন, আপনার মতামতটাও প্রয়োজন। তো এই জায়গাটাই আর কি। আরেকটি কথা এখানে যেটা বলা হয়েছে, বাঙালি এই যে শব্দটা থাকবে না, তাহলে ওই জায়গাটায় কি হবে? যখন কোনো সংশোধন করতে হয় প্রথম কিন্তু যেটা এনবিআর থেকে করে, একটা ডিউটির জায়গায়, এসআরওর জায়গায়, এইচএস কোডের জায়গায় এত আছে, 8024 এর জায়গায় এটা 8024 ব্র্যাকেটে 1 হবে, বা এ হবে, বা বি হবে। তো সেখানে বলতে হবে আর কি, এই মালের নামটা এই ছিল, নামটা এই হবে। এই জায়গাটাই কিন্তু সংশোধনীতে প্রথমেই বলতে হবে যে বাঙালির জায়গায় বাংলাদেশি হবে, বাংলা হবে, বাঙালি হবে, পাহাড়ি হবে। তারপরে অটো কিন্তু তখন আর বাঙালি শব্দটা ইউজ হবে না। আমি এখানটাই যেহেতু 1987 সাল থেকে গণতন্ত্র সংবিধান নিয়ে গবেষণা করি, লেখাপড়াটাও আমার এমএসএস, এবং আমি আইনশাস্ত্র পাশ করা, মাননীয় উচ্চতর আদালতে রাজস্ব মামলা করে থাকি, সেই জায়গায় আমি উপস্থাপন করছি।
রাষ্ট্রের কাছে, মাননীয় রাষ্ট্রপতির কাছে এবং মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সচিব বরাবর এই যে এলোমেলো কথাবার্তা, এলোমেলো জিনিসগুলো একটা সময় এই রকম না হয়, প্রমাণের দায়িত্ব কিন্তু বাদী। এই সকল লোক উপদেষ্টাদের অনেকেই অসুস্থ, মারাও যাচ্ছে। এই প্রমাণ করতে গেলে এই লোকদেরকে আর পাইবেন না। এই তখন কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এইটা আমাদের একটা নতুন করে সুদ, ঘুষ, নির্মোহ, জিনা, ব্যভিচার থেকে ধর্মীয় মূল্যবোধের ওপরে আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ওপরে এই যে দেশ পরিচালনার জন্য যে কিছু কিছু সংশোধনী আসছে, এইগুলো কিন্তু আর ওই সেই বাকশালের মতো করে আপনার স্বরূপ পাবে না। ধন্যবাদ। এই সংস্কার কমিশনের প্রতিবেদনের উপরে আমার কিছু সম্পূরক কিছু জানার আছে। আপনি যেহেতু আইন বিষয়ে পড়াশোনা করছেন, যে সেটা হলো কোনো দেশে, সেটা হলো গণতান্ত্রিক কোনো সরকার ছাড়া এই কোনো সাংবিধানিক বা কোনো সংবিধান বা কোনো অনুচ্ছেদ এটা কি পরিবর্তন করতে পারে? নো, এখানে ৭০ অনুচ্ছেদ কিভাবে পরিবর্তন করবে এটা একটু জানতে চাচ্ছি। এইটা এখানটাই তো এখন দেশে কোনো সরকার ব্যবস্থাই নাই। এখানে মিলিটারি ব্যাক অন্তর্বর্তীকালীন একটা সাডেন পিরিয়ডের, তাও সাডেন পিরিয়ডও না, অনন্তকালের ঘোষিত একটি সরকার চলমান। বলছে ফেব্রুয়ারিতে বসবে না আর কি। তো এখন যদি সব কাজই হয়ে যায় আর কি, ওই সেই তোমার একটা ওই ভাইজির বিয়ের মতো আর কি, সবকিছু ঠিকঠাক, এখন বিয়েতে বরযাত্রী যাইতে হবে, আবার পরামর্শও চাইতেছে। তো এখন এই সর্বদলীয় ভাবে রাজনৈতিক, আমি গণতন্ত্র গবেষণা করি, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এখন যদি মতামতটা আগে চাওয়া হইতো, ওই কথাটার মানে হইতো এর পরবর্তী পর্যায়ে ফেব্রুয়ারিতে যে মিটিং, এখানটাই রাজনৈতিক দলগত ভাবে দেখা যাবে হয়তো কেউ উপস্থিত হয়ও নাই, হলেও এই বিষয়টা তখন কিন্তু ওখানে কোনো মূল্য থাকবে না। এর ভিতরে যদি কমিশনের রিপোর্ট পাস হয়ে যায়, কমিশনার কর্তৃক নিযুক্তি পেয়ে যদি নির্বাচন কমিশনার অন্যান্য সব জায়গাতেই আর কি অফিসে ওরা বসে যায়, তখন আর কি এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে এই রকম তামাশামূলক কথাবার্তাটা, এটা আমি এই যে ৩৭-৩৮ বছর গণতন্ত্রটা নিয়ে গবেষণা করি। আমি একজন ২৬৫ দিনের ১৯৭১ সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমার বাড়িটা বেনাপোল গোলদাস সিটিতে হওয়ার সুবাদে আমি ৯-১০ বছর বয়সে এই যে সশরীরে যুদ্ধটা করেছি। প্রতিদিন ২৬৫ দিন শব্দ দূষণে আমার বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া, ওনার পত্নী মহিষী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। আইসিটি আইনে শাস্তিপ্রাপ্তরা নির্বাচনে অযোগ্য হবেন। আইসিটি আইনটাই এখন আর নাই। এই যে আমার যে বইটা, এই ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট ২০১৮, আমি ২০০১ সালে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, টুইন টাওয়ারের ১১০ তলার ছবি, ওই যে ৫৪ ধারা ৫৩ ধারা ইত্যাদি করতে করতে এক পর্যায়ে আর কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম তারা পেরেকটা ঠুকেছেই কিন্তু আইসিটি অ্যাক্টে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যে হাসনাত আব্দুল্লাহ এ যেন কি বললেন, আওয়ামী লীগারদের নেতাদেরকে, সংবিধানকে ইত্যাদি সব ছুঁড়ে আস্তা কুড়ে, ভাগাড়েও না, মানে নর্দামায় ডাস্টবিনে ফেলে দিবেন। তো সে আইসিটি যেহেতু এই আইনটাই যদি আবার ইস্টাবলিশ করে, তাহলে এটা যা হবার তাই হবে। ইতিপূর্বেকার যাদের যা হয়েছে, ওই এখানকার এদেরও কি হবে না হবে মাননীয় উচ্চতর আদালতের মেটার, এটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই। এই নির্বাচন বিষয়ে আরো কিছু বক্তব্য আছে। কোনো আসনে 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন, একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা সহ নির্বাচন সংস্কার কমিশনের ১৫০টি সুপারিশ, পুলিশের বল প্রয়োগের সীমা নির্ধারণ সহ ২২টি আইনের সংশোধন, ঐক্যমত্যে। আচ্ছা, এখানে আমি ওইটা এর আগে কি পড়লেন, 40% ভোট, 40% ভোট না পড়লে এখানে আমি বলছি আর কি 40% ভোট, যেহেতু যদি আওয়ামী লীগ এখানটাই আওয়ামী লীগাররা ভোট দিতে না যায়, সর্বোচ্চ এখানে ৩৫% ভোট এখানে পুল হবে, অর্থাৎ বিএনপির ৩০, জাতীয় পার্টি সহ অন্যান্য জামাত ইসলাম মিলে আর 5 ভাগ। সেক্ষেত্রে এই সরকারের আমলে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সংস্কার না করে, সাজা শাস্তি না দিয়ে যদি তারা ভোটে চলে যায় আর কি,
তো এখানটাই আর কি সর্বদলীয় আওয়ামী লীগের এত তো টাকা আমার পড়ে নাই। আমি আওয়ামী লীগ করবো, আবার ওই যে আমাদেরকে মেরে ফেলতে আসবে, মুক্তিযোদ্ধা কেন বলবো, জয় বাংলা কেন বলবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলবো, এই কৈফিয়ত দিব। আবার আমি এই দেশটা এনে দিয়েছি, কানটাই শুনি না। তোমরা বাবারা এই যে সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এই যে নাহিদ ইসলাম, তোমরা আসো আমার কানটাকে ভালো করে দাও। কারণ তোমার দাদারাও আমার থেকে বয়সে ছোট। তো এই জায়গাটাই আর কি আমার নাতি নাতনিরা, আমার ছেলেরা, এই যে আমি নিজেও বৈষম্য বিরোধী এই যে আন্দোলনের হিস্সাদার, কিন্তু আমাদের এখন আমরা চিনে নাই, আমার মেরে ফেলতে আসা হচ্ছে। তো এই জায়গাটাই যদি কিনা রাজনৈতিকভাবে যে সরকার ইতিপূর্বেকার পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জেলখানায় আছে, এর যদি সেটেলমেন্টটা না হয়, মুক্তিযোদ্ধা এই পরিবার এই দেশে 1 কোটি, মুক্তিযোদ্ধা পরিবারদের ভোটার 3 কোটি, যার ভিতরে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সিপি, কমিউনিস্ট পার্টি এবং অন্যান্যরা সাধারণ মানের যারা আওয়ামী লীগকে পছন্দ করে, জিয়াউর রহমানকে পছন্দ করে, এই রকম কেউ কেউ সিম্বলটা পছন্দ করে, এদের এই ভোটগুলো যদি উপস্থিত না হয়, ইন এভারেজ দেখা যাচ্ছে 30% ভোট উপস্থিত হবে না। সর্বোচ্চ ভোট যদি কাস্ট হয় 65 ভাগ, তার ভিতরে 30% মাইনাস করলে 35 ভাগ, 35 ভাগের ভিতরে বিএনপি 25 ভাগ আর 10 ভাগ অন্যান্য। সেখানটাই হয়তো আমাদের এই যে 14 কোটির এখানটায় যদি 40% আমরা ধরি, তাহলে 3 14 42, 4 কোটি ভোট কাস্ট হবে। 4 কোটি ভোট কাস্ট হলে এখানটায় ভোটের বিয়ে হবে 28%। সেক্ষেত্রে হবে না, সরকারও গঠন করতে পারবে না, আর এটা হবেই না, কোনো ক্রমেই সম্ভব না। আর একটা জায়গায় বাংলাদেশের নাগরিক হিসেবে, মুক্তিযুদ্ধের আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার একটি উপস্থাপনা, পার্লামেন্টের এই যে সংসদীয় আসন সংশোধন করতে গেলে, দ্বিকক্ষ বিশিষ্ট করতে গেলে অবধারিত ভাবেই আর কি, পরজীবীদের কথা নয়, এদেশের সাধারণ মানুষের 18 কোটি মানুষের 14 কোটি ভোটারের এই যে এখানটাই মতামতটা সর্বাগ্রে প্রয়োজন। প্রধান উপদেষ্টার এই বিষয়ে নির্বাচনকে কেন্দ্র করে আরো ভাষ্য ছিল, ঐক্যমতের সনদের ভিত্তিতেই নির্বাচন। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন আজ। 7 বিষয় অন্তর্ভুক্তির দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গ্যাস সংকটে চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা। 60 লাখের বেশি মানুষ হুমকিতে, আগুনে টর্নেডো সৃষ্টির আশঙ্কা। আওয়ামী লীগ আমলের বিতর্কিত পুলিশ কর্মকর্তা ধরা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আমার মনে হচ্ছে আর কি, যেহেতু মাননীয় উচ্চতর আদালত হতে একটি নির্দেশনা এসছে, যারা বৈষম্য বিরোধী কাজ করেছে চেয়ারে বসে, সচিব থেকে সুইপার পর্যন্ত, এদের সকলকেই কিন্তু আইনের আওতায় আনার পরেই আর কি পুলিশরা স্বপদে ফিরেছে, থানায় ডিউটি করছে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ওনার কি হয়েছে, উনি পুলিশদের পিছনে লাগছে কেন? উনিও তো পুলিশের স্বজাতি, মিলিটারি না? আমার বড় ছেলেটা মিলিটারির ঊর্ধ্বতন কর্মকর্তা এখন এই জায়গাটাই আর কি। তো এই যে পুলিশ, মিলিটারি, বিডিআর, আনসার, এ তো একই সমগোত্রীয় স্বজাতির। তো এই জায়গাটাই এই যে জাহাঙ্গীর আলম সাহেব, উনি মেজর জেনারেল, রিটায়ার, ওনার চেহারা ছবি কথাবার্তি তো স্পষ্ট না, 70 ভাগ বের হয়, যেটা আমাদের প্রয়োজন ওই কথাটা ওনার ভিতরে থেকে যায়। লোক হয়তো আমরা ভাবতেছি যে মাখরাজ আদায় করে বলছে, না, ওনার শারীরিক অক্ষমতার কারণে যে ব্যক্তিটার কথা, যে কথাটা আমি স্পষ্টতই শুরু থেকেই বলছি, যার যে যোগ্যতাটা নাই তাকে সেই জায়গায় দিবেন না, দিলেও আপনি বসবেন না, কথাবার্তা মুখে লাগাম কেন দিবেন? আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আইনের কথা কেন বলবেন? পুলিশের সুশ্রুড়ি দিচ্ছেন কেন? এইটা আমি এখান থেকে উপস্থাপনা করছি যে পুলিশটা এত কষ্ট করে, মতিঝিল থানায় 150 কর্মকর্তা কর্মচারী দরকার পুলিশের, এখানে আছে মাত্র 22-23 জন, তারপরেও তারা জান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে। এখান থেকে ঘুষ তো দূরের কথা, ঘুষকে দিবে, কাকে দিবে, কোথায় দিবে, কি জন্য দিবে? এখন দেশে যে দ্রব্যমূল্য, এখন দেশের যে অবস্থা আর কি,
কোনো জায়গাতেই এইটা নাই। তারপরে এখন দেশের যেটা হচ্ছে চুরি, ছিনতাই, রাহাজানি, এরপরে শ্লীলতাহানি, ধরে নিয়ে যাওয়া, এই যে জামাত ইসলামের যে কাজটি পুরাতন কাজ, এই বিএনপির 91 আমলে করতো, এখন সেই কাজটি আবার করছে। দরিদ্র ঘরে এই যে ধনী জামাতের মেয়ে বিয়ে দেওয়া, এদেরকে এই ডিভোর্স করাই নিয়ে যাচ্ছে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আমার বাড়ি 7 তলার থেকে এই যে মেট্রো রেলের কর্মকর্তা নুরুজ্জামান, এর স্ত্রীটাকে এই তার শ্বশুর এবং এই যে আরামবাগ এলাকার জামাতের যে ইউনিট সভাপতি আব্দুল হামিদ, গত মাসে আর কি 7 তলায় আমাকে বোকা বানিয়ে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। নুরুজ্জামান তার স্ত্রীকে এখনো খুঁজে পাই নাই আর কি। তো এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি। আবারও উপস্থাপন করছি, কমিশনারগণ এবং উপদেষ্টাগণ, আপনাদের পূর্বের কাজটা ছেড়ে দিন, তা না হলে কোনো সম্মানই নিবেন না। সকলের সম্মানই নিলেও আমার ভাগটা রেখে দিবেন। আর এখানটায় আরেকটি উপস্থাপনা, আপনি যদি কাজটা না বোঝেন, করতে না পারেন, সরে পড়েন। জি, আপনার কিন্তু সেই খন্দকার মুস্তাক থেকে নিয়ে এরশাদ, অতপর খালেদা জিয়া, তারপর অন-11 মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এদের কথাটা সকলেই একবার করে নিজের আয়নার সামনে এই যে মিলাই নেবেন। আমি এত কথা কেন বলছি? আমারে তো 2 মাস বলতেই দেয়নি, মেরে ফেলতেই আসছে মুক্তিযোদ্ধা বলে, জয় বাংলা বলি বলে। মাননীয় উচ্চতর আদালতের এখন যিনি প্রধান বিচারপতি খুব সুন্দর একটি নির্দেশনা দিয়েছেন, মুক্তিযোদ্ধারাই এই দেশটা এনে দিয়েছে, তাদেরকে নিয়ে আপনাদের কথাবার্তিটা না বলাই ভালো, তাদেরকে নিয়ে কোনো উপস্থাপনা না করাই ভালো। কোন বাংলা বলবে, কাকে কার ছবি কোথায় ঝুলিয়ে রাখবে, মাথায় রাখবে না গলায় রাখবে, এটা এই দেশের 18 কোটি জনগণের প্রত্যেকেরই আর কি সাংবিধানিক, রাষ্ট্রীয়, ধর্মীয় মূল্যবোধের উপরে যার রাইটটা সেই ক্যারি করে। তো এই জায়গাটাই আর কি আমি এখান থেকে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের আবারও খুব সবিনয়ে বলছি, আপনার কাজটাই আপনি করেন। আর আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, এইটা ভীতি প্রদর্শন না করে, যেহেতু আপনার স্বজাতি, আপনি হচ্ছেন মিলিটারি, এরা পুলিশ, আপনি তাদেরকে ডেকে নিয়ে, আপনি তো এদের সকলেরই মুরব্বী, আইজিরও মুরব্বী, ডেকে নিয়ে বা ফোনে বলেন, বাবারে বাসারে তোমরা এইভাবে কাজটা করো। এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, সাথে আমরা যারা জনগণ, আমরা আন্দোলন করে আর কি এই যে সেই বৈষম্য পার্সোনাল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে স্বেচ্ছায় এখানটাই নয়, জোর করে পদত্যাগ করিয়ে আর একটা আমাদের নেবার কান্ট্রির দেশে আমরা ফেলে রেখে এসেছি। এখন শুনছি শেখ হাসিনা ভারতের জেলখানায় আছে। তো এই জায়গাটাই আর কি আমার আজকের অন্য যে প্রোগ্রাম ভার্চুয়াল এডিটর রিফাত আহমেদ দিয়েছেন, হজমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের নিয়মিত যে অনুষ্ঠান প্যালেস্টাইন যুদ্ধটার বিরতি ঘোষণা করেছেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন মহোদয়। এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ গত মধ্যরাতের পর হতে বন্ধ হয়ে গেছে, যে খবরটি এখানে আসে না, আমি সেই 1987 সাল থেকে ইস্তেগফারের দোয়াটা করে আসছিলাম। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করে নিয়েছেন। আজকে ফিলিস্তিন বাসীরা আর কি মুক্ত হয়েছেন এখান থেকে। সেই ফিলিস্তিনিদের যারা অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে, দূরতলায় সুস্থ করে দিন, আমিন। যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন, আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করেছেন, এই হেদায়েতটা জারি রাখুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেগম খালেদা জিয়াকে নিয়ে সেই জেলখানার থেকে নিয়ে আমরা মাঝে মাঝেই তার এই দোয়াটা করে থাকি। যেদিন লন্ডনের উদ্দেশ্যে গেছেন ওই দিনও দোয়া করেছি। এখন আবার এই যে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসুক। এদেশের গণতন্ত্রটাকে, ধর্মীয় মূল্যবোধটাকে, বাংলাদেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে রাজনীতিকদের কাছে যাতে করে ফিরিয়ে দিতে পারেন, সেই সুস্থতার জন্যে, বেগম খালেদা জিয়ার জন্যে আজকেও আমি সেই ইস্তেগফার দোয়াটা করে প্রোগ্রাম শেষ করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার খালেদা জিয়াকে দূরতলায় সুস্থ করে দিন, আমিন। মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন।
আমার এখান থেকে আমার যেটা বক্তব্য আমি এখানটাই শেষ করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। খুদা হাফেজ।